আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে জামিন পেলেন সাংবাদিক মাহমুদুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রে অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামচুর জগলুল হোসেনের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেছেন। এবারে জানাবো শেখ হাসিনাকে বেআইন ডেকেই দেশের সর্বনাশ করেছে নজরুল ইসলাম মজুমদার নাসা গ্রুপ এবং বেসরকারি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান। তবে এসব ছাপিয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি বেআইন ডাকতেন। পত্রিকার পাতা খুললেই চোখে পড়ত শেখ হাসিনার পাশে দাঁড়ানো তার হাস্যজ্জ্বল ছবি। এই সুবাদে তিনি ব্যাংক মালিকদের সংগঠন বিএবির চেয়ারম্যানের পদ বাগিয়ে নেন। টানা প্রায় ১৫ বছর এই পদে বহাল থেকে ব্যাংক ব্যবস্থাকে ধ্বংসের দ্বারগোড়ায় নিয়ে গেছেন। এই পদে যাবার পরে তার আর পেছন ফিরে তাকাতে হয়নি। প্রভাবশালী মহলের আশীর্বাদে তিনি ব্যাংক খাতের অন্যতম মাফিয়া বনে যান। তবে শেষ পর্যন্ত চোরের ১০ দিন গৃহস্থের একদিন প্রবাদের মতো তারও শেষ রক্ষা হয়নি, তিনি ধরা পড়েছেন। জানাবো দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত। গাজীপুরের কালীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে মোহাম্মদ জাহিদুল ইসলাম শ্যামল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের ভাই শামসুল হক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে ঢাকা এবং দিল্লির দ্বিপাক্ষীয় সম্পর্ক উন্নয়নে জোর। ঢাকা ও নয়াদিল্লির দ্বিপাক্ষীয় সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে। উভয় পক্ষই মনে করছে বাংলাদেশ এবং ভারতকে একসঙ্গে কাজ করতে হবে। বুধবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এমন পর্যবেক্ষণ তুলে ধরেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। জানিয়ে দিব আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা এলাকায় আলামিন হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এ মামলায় আনিসুল হক এজাহার নামীয় ৪ নম্বর আসামি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ৩টি সামরিক ট্যাঙ্কসহ ইসরায়েলের ১০টি ভবন ধ্বংস। রকেট হামলার মাধ্যমে ৩টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। ট্যাঙ্কগুলো লেবাননের সীমান্তবর্তী গ্রাম মারুন আল রাসের দিকে অগ্রসর হবার সময় রকেট হামলার শিকার হয়। হিজবুল্লাহ এর আগে এক বিবৃতিতে জানায় যে তাদের যোদ্ধারা অধিকৃত ফিলিস্তিনের উত্তরে ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং অবৈধ বসতিগুলোতে লক্ষ্য করে ৫০টি রকেট নিক্ষেপ করেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। জামিন পেলেন সাংবাদিক মাহমুদুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রে অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন পেয়েছেন। বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামচুর জগলুল হোসেনের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেছেন। এর আগে গত রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ মামলা রায় ঘোষণা করেন। রায়ে সাংবাদিক শফিক রেহমান এবং দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ ৫ জনের ৭ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সহসভাপতি মোহাম্মদ উল্লাহ এবং তার ছেলে রিজভী আহমেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্রের প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া। রায় আদালতে অপহরণের চেষ্টার দায়ে আসামিদের ৫ বছরের কারাদণ্ড এবং ৫,০০০ টাকার জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। শেখ হাসিনাকে বেআইন ডেকেই দেশের সর্বনাশ করেছে নজরুল ইসলাম মজুমদার নাসা গ্রুপ এবং বেসরকারি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান। তবে এসব ছাপিয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি বেআইন ডাকতেন। পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে শেখ হাসিনার পাশে দাঁড়ানো তার হাস্যজ্জ্বল ছবি। এই সুবাদে তিনি ব্যাংক মালিকদের সংগঠন বিএবির চেয়ারম্যানের পদ পেয়ে যান। টানা প্রায় ১৫ বছর এই পদে বহাল থাকেন। এই পদে যাবার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রভাবশালী মহলের আশীর্বাদে তিনি দেশের ব্যাংক খাতের অন্যতম মাফিয়া বনে যান। আর্থিক খাতে নানা প্রতিষ্ঠানে চাঁদাবাজির টাকায় দেশে বিদেশে গড়ে তোলেন অঢেল সম্পদ। বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের একাধিক দেশে রয়েছে তার বিপুল অঙ্কের পরিমাণ।
তার বিপুল অঙ্কের বিনিয়োগ। তবে শেষ পর্যন্ত চোরের 10 দিন গৃহস্থের একদিন, প্রবাদের মতো তারও শেষ রক্ষা হয়নি। তিনিও ধরা পড়েছেন। মঙ্গলবার মধ্যরাতে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তারের সংবাদ দেয় মহানগর গোয়েন্দা পুলিশ। সূত্র বলছে, মজুমদার মূলত 2017 সালের পর দেশের ব্যাংকিং সেক্টরে নিজেকে একক ক্ষমতাধর বলে জানান। এ সময় তার বড় ছেলে ওয়ালিদ ইবনে ইসলামের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপসের ভাইরার মেয়ের বিয়ে হয়। এই সম্পর্কের সূত্র ধরে শেখ হাসিনাকে তিনি বেআইন ডাকা শুরু করেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে মজুমদার ব্যাপক ক্ষমতাধর হয়ে ওঠেন। অংশীদারি ব্যবসা হলেও ক্ষমতার দাপটে নাসা গ্রুপে তিনি একমাত্র আধিপত্য কায়েম করেন। এক পর্যায়ে কোম্পানির 20% শেয়ার হোল্ডার এবং স্পন্সর পরিচালক আলতাফ হোসেনকে বেআইনিভাবে বের করে দেওয়া হয়। পরে একাধিক সাজানো মামলার পর গোয়েন্দা সংস্থাসহ প্রশাসন লেলিয়ে দেওয়া হয় আলতাফ হোসেনের বিরুদ্ধে। কিন্তু এত কিছুর পরেও দমে যাননি আলতাফ হোসেন। মালিকানা ফেরত পেতে তিনি আইনি লড়াই শুরু করেন। পাশাপাশি মজুমদারের অর্থ পাচারের প্রত্যেকটা প্রমাণসহ নানা অনিয়মের ফিরিস্তি তুলে ধরে সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে চিঠি পাঠান। সূত্র জানায়, লন্ডন এবং হংকং ছাড়াও সংযুক্ত আরব আমিরাতে, দুবাইয়ে মজুমদারের বিপুল অঙ্কের বিনিয়োগ রয়েছে। সেখানে রিয়েল এস্টেট খাতে একাধিক কোম্পানি খুলে তিনি ব্যবসা করছেন। এছাড়া 2015 সালের দিকে তিনি সৌদি আরবের কৃষি খাতে বিনিয়োগ করেন। সৌদির একাধিক খেজুর বাগানে বিনিয়োগ রয়েছে তার। এছাড়া যুক্তরাষ্ট্র এবং কাতারের রাজধানী দোহায় তার সম্পদ রয়েছে বলে জানা গেছে। সিআইডি জানায়, ব্যক্তিগত ক্ষমতা এবং স্বেচ্ছাচারিতার মাধ্যমে নাসা গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট 4টি প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় 21,000 কোটি টাকা ঋণ নিয়ে শত শত কোটি টাকা দুবাই, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পৃথক অনুসন্ধান করছে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট। দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত। গাজীপুরের কালীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে মোহাম্মদ জাহিদুল ইসলাম শ্যামল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই শামছুল হক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ ওসি মোহাম্মদ আলাউদ্দিন। এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার মুক্তারপুর ইউনিয়নের সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শ্যামল ওই ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মৃত গিয়াসউদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, একটি অনুষ্ঠানে দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ বেঁধে যায়। এ সময় জাহিদুল ইসলাম শ্যামল আহত হন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পরে মারা যান তিনি। ওসি বলছেন, আমরা শুনেছি হাতাহাতি হয়েছে, একজন আহত হয়ে হাসপাতালে মারা গেছেন। এ ব্যাপারে অভিযোগ পেয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঢাকা ও দিল্লি দ্বিপাক্ষীয় সম্পর্ক উন্নয়নে জোর। ঢাকা এবং নয়াদিল্লির দ্বিপাক্ষীয় সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে। উভয় পক্ষই মনে করছে বাংলাদেশ এবং ভারতকে একসঙ্গে কাজ করতে হবে। বুধবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এমন পর্যবেক্ষণ তুলে ধরেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। বৈঠককালে উভয় পক্ষই ভারতীয় হাইকমিশনের নিয়মিত ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু করবার উপর বিশেষ জোর দিয়ে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করেন। পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতীয় রাষ্ট্রদূত উভয় দুই প্রতিবেশী দেশের মধ্যে নিয়মিত দ্বিপাক্ষীয় প্রক্রিয়া সক্রিয় করবার গুরুত্বের উপর জোর দিয়েছেন। নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সাথে তার বৈঠকের কথা উল্লেখ করেন তৌহিদ হোসেন। তারা উভয় বাণিজ্য আরও সহযোগিতা, চলমান উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ এবং ভারতের জনগণের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধির কথাও উল্লেখ করা হয়।